আসসালামু আলাইকুম। শুরু করছি। নিষিদ্ধ চাহনা পর্ব 18। লেখিকা সারা চৌধুরী। পিহু আর কিছু বলার আগেই সাদি ঠাস ঠাস করে পরপর দুইটা চড় মারে পিহুর নরম গালে। সাথে সাথে ছিটকে দূরে চলে যায় পিহু। চোখ ছাপিয়ে পড়তে থাকে নোনা জল। ভূমিকম্পের ন্যায় নাড়িয়ে দিয়েছে সাদি তার গালকে, যেন গালের সব দাঁতগুলো খুলে এখনই বের হয়ে চোখে আসবে। পিহু কিছু বলতে পারে না। তার আগেই সাদি প্রচণ্ড রাগে পিহুর লাল হয়ে যাওয়া গাল চেপে ধরে কঠিন রাগী কণ্ঠে বলে উঠে, ইউ আর এ ব্রেইনলেস গার্লেই, তুই কি বললি তোরে আমি ছুতে চাই বলে তোর গায়ে হাত দিছি? সাদি পিহুর গাল চেপে রেখেই ঘাড়ে হাত দেই, সেই রক্তমাখা স্থানে হাত দেই। পিহু চোখ বন্ধ করে নেই। তখন বিছানা থেকে আলপিন ফুটে গেছিল ঘাড়ে, সেটা ভুলেই গেছিল সে। সাদি রক্ত এনে পিহুর সামনে ধরে দেখাই। পিহুর গাল ধরাই ওর চোখ দিয়ে বাধাহীনভাবে পানি পড়ছে। পিহুর মনে হচ্ছে গালের চামড়া ভেদ করে হাত গালের ভিতরে প্রবেশ করবে। সাদি পিহুকে ছেড়ে দেই। পিহুর রাগ কমা যেমন আরও বেড়ে যাচ্ছে, খুব কষ্ট হলে যেমন রাগ বাড়ে ঠিক সেটা পিহুর ক্ষেত্রে হচ্ছে। সাদি নিজের রাগ কন্ট্রোল করতে পিহুকে ছেড়ে দেই। সাদি পিহুকে ছেড়ে দিতেই পিহু আবারও বলে, কি হলো, মারবেন না আমাকে? মেরে ফেলুন আমারে। আমারে তো মেরে ফেলতেই চান, মরছি না আমি, তাই রাগ হচ্ছে আপনার? আরও জোরে মারেন আমাকে। এবার সাদির রাগ আকাশে উঠে যায়, যদিও রাগ কন্ট্রোল করতে চাচ্ছিল তবে তা আর হয় না। ঠান্ডার মাঝেও গা থেকে টি শার্ট এক টানে ছিঁড়ে খুকে ফেলে ছুঁড়ে মারে মেঝেতে। সাথে সাথে উন্মুক্ত হয় সাদির জিম করা খালি বক্ষ। যে কোনো মেয়ে দেখলেই ক্রাশ খাবে। বাইরের কান্ট্রি এমনিতেও অনেকতে সাদির উপরে ক্রাশ খাওয়া পাবলিক ছিল। সাদিরে অবস্থা দেখে পিহু ঘাবড়ে যায়। সাদি পিহুর মুখ আবার চেপে ধরে সাথে এক হাত দিয়ে টেনে এনে বিছানায় ফেলে দিয়ে পিহুর দিকে ঝুঁকে যায়। পিহুর আর বাদ মানে না, ভয়ে কলিজার পানি শুকিয়ে যায়। সাদির আগে গর্জে উঠে বলে, তোরে সত্যিই মেরে ফেলবো কুত্তার বাচ্চা, তুই নাবিলের সাথে পার্কে কেন গেলি? ও তোর কি লাগে? আমার কষ্টে গড়ে তোলা রাজত্বে ওই নাবিক বসবাস করবে, তার আগে আমি রাজত্ব ধ্বংস করে দিব। পিহু জানত সব কথা আজ উঠবেই, আজ সকাল এসে হেসেছিল বলে আজ এখন রার কপালে এত দুঃখ। পিহু মুখ চাপা অবস্থাতেই বলল, আমারে ছাড়েন। অস্ফুট স্বরে। এতে সাদির রাগ আরও দ্বিগুণ হল। সাদি আরও রাগে বলে উঠল, তোর জন্যই আমার জীবন শেষ হয়েছে, আমাকে 3টা বছর পরিবার থেকে দূরে থাকতে হয়েছে। তুই কি বললি তোকে ছোঁয়ার জন্য আমি বসে থাকি? এই শোন, তোর মতো হাজারটা রাস্তায় পাওয়া যায়। তুই আছিস বলেই এত প্যারা আমার লাইফে। ভালো মুখ দেই বলে যা ইচ্ছা অপবাদ দিবি, কি আছে তোর এই শরীরে? কিছুই নেই। চলে যেতে পারিস না? আমার বাপ মার দিকে চাস কেন? লজ্জা করে তোর? বের হো। নিজের বাপ মাকে খেয়েছিস, এখন আমারটাও তাই চাস? সাদির পিহুর গাল ছেড়ে দেই। রাগে হিতাহিত গান শূন্য হয়ে কি থেকে উল্টা পাল্টা বলেছে সে জানে না, তবে একটাও তার মনের কথা ছিল না। এদিকে পিহু শান্ত হয়ে যায়। চোখের মনি শান্ত। সাদি দূরে সরে যেতেই পিহু উঠে বসে। সাদির শেষ কথাগুলো পিহুর বুকে তীরের মতো বিঁধেছে। আসলেই তো সে কেন আছে এখানে? আর তার বাপ মাকেই কেন চাচ্ছে? সাদি রাগ কন্ট্রোল করার জন্য গকাশে থাকা পানিগুলো ঢক ঢক করে খেয়ে নেই। পিহু শান্তভাবে উঠে দাঁড়ায়। তারপর উল্টো দিকে ফিরে থাকা সাদির দৃশ্যমান পিঠের দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলে উঠে, বুঝলেন, আমি যখন আমিহীন একটা পুরো পৃথিবী আপনাকে উপহার দিয়ে চলে যাব, ঠিক সেদিন বুঝবেন আমার শূন্যতা। পিহু হেঁটে চলে আসতে চাই দরজার দিকে, তবে পা যেন চলছে না। খুব কষ্ট হচ্ছে তার। আঘাত যখন বুকে গিয়ে লাগে তখন আর কিছু ভালো লাগে না। একটা কথা কত বড় আঘাত দিতে পারে সেটা পিহুর শিরায় শিরায় উপলব্ধি করতে পারছে। সাদি বিছানায় বসে পড়ে। কি থেকে কি বলে ফেলেছে নিজেও বুঝতে পারছে না, হয়তো একটু বেশিই করছে সে। পিহু ধীরে ধীরে দরজার কাছে এসে একটানে দরজার ছিটকানি খুলে ফেলে রুম থেকে বেরিয়ে গেল। সাদি এক পলক সেদিকে তাকিয়েও কিছু বলল না। পিহু রুম থেকে বেরিয়ে কিছুদূর যেতেই নিচ থেকে আতিয়া বেগম পিহু ডাকলেন, তবে অভিমানী পিহুর পা দাঁড়াল না, সোজা সাদে উঠে গেল পিহু। বেশ জোরেই বৃষ্টি হচ্ছে। পিহু সাদে পা রাখতেই কাক ভেজা হয়ে গেল। সাদের শেষ মাথার এক কোণে গিয়ে রেলিং ঘেঁষে বসে পড়ল পিহু। প্রচণ্ড অভিমান মনে তার। কার উপর? হয়তো নিজের ভাগ্যর উপর। পিহু বৃষ্টির মাঝে আবারও চোখের পানি ছেড়ে দিল। ছোটবেলায় শুনেছে বৃষ্টিতে ভিজে কাঁদলে নাকি এই বৃষ্টির পানির সাথে মনের কষ্টগুলো ধুয়ে চকে যায়। পিহু কাঁদতে থাকে আর মনের কষ্টগুলো আল্লাহকে বলতে থাকে। পিহু মনে মনে ভেবে নেই,
যার জন্য এত কিছু সেই নাবিল ভাইয়ের সাথে আর দেখা করবে না, সব বলে দিয়ে এত মার খাওয়ালো তাকে বেঁচে থাকতে, আর কথা দূর চোখের সামনে যাবে না। সাদির সামনে থেকেও এড়িয়ে চলবে আর তার বাবা মাকে কখনো ডাকবে না। সে তো এতিমের মতো, যার মা বাবা নেই, তার আবার বাবা মা ডাকার শখ রাখতে নেই। পিহুর খুব কষ্ট হচ্ছে, দম আটকে আসছে। বেশিক্ষণ ভিজলে ঠান্ডা লেগে যায়। পিহুর চোখ লাল হয়ে গেছে, মাথাটাও ব্যথা করছে খুব। তবুও সাদের রেলিং ঘেঁষে বসে থাকে, টপ টপ করে বৃষ্টির স্নিগ্ধ পানির ফোঁটা মুখে এসে পড়ছে, চোখের পানির সাথে মিশে চলে যাচ্ছে। সাদির হঠাৎ করে পিহুর বলে যাওয়া কথাটা মস্তিষ্কে নাড়া দেয়। মুহূর্তেই মনে হয় সে কত বড় ভুল করেছে। নিজের উপরেই নিজের রাগ হয়ে যায়। সে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। যখন প্রচণ্ড রেগে যায় তখন উল্টো পাল্টা কথা বলে, আর সেটাই আজ পিহুকে বলেছে। সাদি বুঝেছে পিহু প্রচণ্ড কষ্ট পেয়েছে। তাই আর দেরি না করে গায়ে টি শার্ট জড়িয়ে রুম থেকে বের হয়। ভুল কিছু করে না বসে মেয়েটা। সাদি রুম থেকে বেরিয়ে আগে পিহুর রুমে ঢুকে পুরো রুম তছঞ্ছ করে খুঁজে যখন পায় না তখন নিচে যায়। নিচে সব খুঁজে না পেয়ে কিচেনে আতিয়া বেগমকে জিজ্ঞাসা করে, আম্মু পিহু কই জানো? কেন, ওর সাথে তোর কি আবার? আরে বলো না, দেখেছ কি না? আতিয়া বেগম ছেলের দিকে তাকালো। উদ্বিগ্ন ছেলের দিকে তাকিয়ে তিনি কপাল গুটালো, তারপর বলল, দেখলাম করিডোরে আছে, আমি ডাকলাম শুনল না, আর জানি না। আতিয়া বেগমের কথা শেষ হতেই সাদি উপরে চলে এলো। সাদ বারান্দা চেক করে সাদের দিকে চলল। সাদি রীতিমতো ঘামতে শুরু করেছে। সাদের গেটের কাছে এসে সাদির পা থমকে গেল। সাদি বাইরে তাকিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে বিরক্ত হল। নিশ্চয় এই পানিতে ভিজলে জ্বর আসবেই, আর ওই মেয়েটা সাদে ভিজে চলেছে। সাদি চারিদিকে চোখ বুলালো, যখন দেখতে পেল না তখন হুট করে সাদের কর্নারে নজর পড়তেই আবার রাগ মাথা নাড়া দিয়ে উঠল। সাদা জামাটা ভিজে গায়ে লেপটে গেছে, পুরো কুঁজো হয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছে। কোমর সমান চুলগুলো পানিতে এসে পড়েছে, শীতে থরথর করে কাঁপছে। সাদি গেটের কাছে থেকেই ডাক দিল কয়েকবার, তবে পিহুর সাড়া পাওয়া গেল না। পিহু ইচ্ছা করেই উত্তর নেয়নি। সাদির যেন আজ রাগ কমবে না। এই মেয়েটা এত মার খেয়েও এর লজ্জা হয় না। সাদি পানিতে নেমে গেল, মুহূর্তে সেও ভিজে চাপ হয়ে গেল। রক্তচক্ষু নিয়ে এগিয়ে যেতে লাগল পিহুর দিকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।